হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের ক্লাসের 4 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে অঙ্কগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখো, 36, 54 এবং 72 তাদের এইচসিএফ নির্ণয় করো। এখানে আমরা জানবো যে এইচসিএফ কি। এইচসিএফ হচ্ছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু। তো আমরা এক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে গসাগু নির্ণয় সেটাই করব। তাহলে দেখো, 36কে যদি আমি 54কে দিয়ে 36কে ভাগ করছি, তো 36 একে 36, তো এখানে 18 পেলাম, ভাগ শেষ। এরপর আমরা এই 18 দিয়ে আমি 72কে ভাগ করব, তাহলে এখানে কত পাবো? 4, 18, 72 হয়। তো এই হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এইচসিএফ। তো এখানে গসাগু কোনটা হয়? এখানে এই 18 হয় এইচসিএফ। তো এখানে সঠিক উত্তর 18। তো এই এইচসিএফ হচ্ছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই 36, এখানে 54 এবং 72, এই তিনটের মধ্যে এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এদের মধ্যে ফ্যাক্টরগুলোর মধ্যে হাইয়েস্ট যে ফ্যাক্টরগুলো কমন থাকবে সেটাই আর কি এইচসিএফ। তো আমরা এটা সহজেই অপশনের মধ্য দিয়েই পেয়ে যেতাম অ্যান্সার। কারণ দেখো, 18কে দিয়ে যদি চেক করতাম, তো 18 দুগুণে 36 আমরা পাই, এবং 3, 18, 54 পাই, এবং 4, 18, 72 পাই। তো ম্যাক্সিমাম এই চারটে সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে যে 18, যেটা সবার মধ্যেই কমন। ঠিক আছে, দেখো 3 দিয়ে চেক করলে 3 দিয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে 18। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। যদি a:b:c সমান এত হয় এবং a+b+c সমান এত হয়, তাহলে a সমান কত? তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করে এলাম এই তিনটে ক্লাস, আগে তিনটে ক্লাসে। তো আমরা এগুলো ডাইরেক্ট এটার আমরা যোগ করলাম, তাহলে কত পাবো? দেখো, 8, এখানে 4, 8 আর 4, 12, 12 আর 3 হয় 15। তো এখানে 15 ইউনিট। তো 15 ভ্যালু হচ্ছে যে 2565 তাহলে একের ভ্যালু কত পাবো আমরা? 2565 ডিভাইডেড বাই 15। এবার এটা হচ্ছে যে একের ভ্যালু। আমাদের চেয়েছে হচ্ছে যে এ কত। তো দেখো, এ হচ্ছে এখানে 3, তো ইন্টু 3 এটা করব। তাহলে দেখো, 3 5-এ হয় 15, এবং 5 দিয়ে এটা যাবে 5 আর 5-এ হয় 25, এবং 5 একে 5, 5 3 15। তো 513 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ। এই হচ্ছে যে যে এক্সাম হলে যে অ্যাপ্রোচে তুমি করবে তোমরা, তো এটা হচ্ছে যে সেই নিয়ম। কিন্তু এটার বেস নিয়ম হচ্ছে যে এগুলো এক্স ধরতে পারো, যেগুলো আমরা 9, 10-এ করে আসতাম। যে এ এর হচ্ছে যে ধরে নিলাম 3x, প্লাস বি হচ্ছে যে 4x, এবং সি হচ্ছে 8x। তো এখান থেকে যদি আমরা এই তিনটে যোগ করলাম, এ প্লাস বি প্লাস সি, তো এটা সমানই হচ্ছে যে 2565। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতাম, তখন এক্স সমান আমাদের কি বেরোতো? এক্স সমান আমাদের বেরোতো যে 8 আর 4, 12, এক্স সমান বেরোতো 2565 ডিভাইডেড বাই 15। তো এটা সমান যা বেরোতো, তো এখানে কি ধরেছিলাম? এর ভ্যালু ধরেছিলাম যে 3x। তো 3 ইন্টু এটা করলে আমাদের এই যে অ্যান্সার যে 513 সেটা চলে আসতো। তো এই সব অঙ্ক আমরা এইরকম ডাইরেক্ট ফরম্যাটেই করব। পরবর্তী প্রশ্ন, প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তো এটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে n+1 ইন্টু 2n+1/6। তো এখানে দেখো n সমান কি, এখানে কি বলেছে? প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড়। তো প্রথম 5টা, অর্থাৎ n সমান আমরা 5 নেব, n সমান হচ্ছে যে 5।
তো n+1 দেখো n 5 এখানে হচ্ছে যে n সমান 5, এখানেও n সমান 5, তাহলে এই জায়গাটা থেকে আমরা পাবো 6 ইন্টু এখানে 2 5 10 আর 1 11 ডিভাইডেড বাই 6, 6 আর 6 ক্যান্সেল, 11 থাকলো পড়ে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। গড় কত হলো না 11। তো এটা দেখো যেহেতু 5টা প্রাকৃতিক সংখ্যা রয়েছে, সংখ্যাটা খুবই কম, তাই যদি কারোর এই ফর্মুলা মনে না থাকে তো তারা কিভাবে করতে, 5টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড়, প্রথম 5টি কি না একের স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার এবং 5 স্কোয়ার ডিভাইডেড বাই কতগুলো 1 2 3 4 5 ডিভাইডেড বাই 5। তো এখানে দেখো কি হয় 1 প্লাস 2 2 4, 3 3 9 প্লাস 4 4 16 এবং 5 5 25 ডিভাইডেড বাই 5। তো এখানে কত, এগুলো ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে দেখো, এখানে 16 আর 9 হয় 25, তো 25 আর 25-এ 50 50 এবং 4-এ হচ্ছে যে, আর এখানে 55 55 বাই 5 সমান হচ্ছে যে 11। তো এভাবেও করা যেত। পরের প্রশ্ন, যদি x প্লাস ওয়াই সমান 5 হয় এবং এক্স ওয়াই সমান 10 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটা আমরা কিভাবে করব, এটা দেখো, তো এখানে এক্স প্লাস ওয়াই, এটা বোথ সাইড আমরা স্কোয়ার নিয়ে নেব। তাহলে এখানে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে যে 25। তো দেখো এটাই বের করতে বলা হয়েছে আমাদের। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এবি সমান কত, এবি সমান হচ্ছে যে 10, 25 এখানে থাকলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2 আর 10-এ হয় 20, 20 মাইনাস হয়ে যাবে এইদিকে, তাহলে 25 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 5, 5 ইজ দ্য, তো এখানে দেখো 5 হচ্ছে যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন, একটি ঘনকের আয়তন যার বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তো ঘনকের বাহু হচ্ছে যে 3 সেন্টিমিটার, তো আয়তন কি, ঘনকের আয়তন হয় বাহুর কিউব। তো অ্যান্সার কত বেরোবে, 27, 27 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি পরিবারে 5 জন সদস্যের গড় ওজন হচ্ছে যে 60 কেজি। যদি 40 কেজি ওজনের একজন সদস্য মারা যায়, তাহলে 4 জন সদস্যের গড় কত। তো প্রথমত আমরা কি করছিলাম, যে এখানে সদস্য সংখ্যা কত সেটা লিখছিলাম। প্রথমে 5 জন সদস্য ছিল এবং শেষে কত সদস্য দাঁড়ালো, 5 জন। প্রথম 5 জনের পরিবারে 5 জন সদস্যের গড় ওজন কত ছিল, 60 কেজি। তাহলে এবং তারপর কি হলো, যদি 40 কেজি ওজনের একজন সদস্য মারা যায়, তাহলে 4 জন সদস্যের গড় কত। তাহলে দেখো এখানে টোটাল আমরা যে পরিবারের ওয়েট সেটা বের করব। টোটাল ওয়েট কত, গড় ইন্টু যতজন সদস্য ছিল সেটা, তাহলে 5 6 30, 300, 300 কেজি হচ্ছে যে ওই ফ্যামিলির টোটাল ওজন। সেখান থেকে দেখো 40 কেজি ওজনের একজন সদস্য মারা গেছে, তাহলে যে 4 জন ছিল, 4 জনের টোটাল ওজন কত, এখানে 0, এটা 260 কেজি হচ্ছে যে 4 জনের ওজন। তাহলে আমরা কি করব, এখানে 4 দিয়ে ডিভিশন করে দেবো,
তাদের গড় ওজন বের করার জন্য 260 কেজি। দেখো এখানে ক্যান্সেল হবে 4 দিয়ে, 4 6 24, 4 আর 5 হচ্ছে 20। তো 65 এখানে সঠিক উত্তর। তো তাহলে 4 জন সদস্যের গড় ওজন হচ্ছে যে 65 কেজি। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটা সিম্পলিফিকেশন আছে এখানে। তো দেখো এখানে আমি এটাকে কি 2 দিয়ে কাটবো। 2 সাথে 14 এবং 7 আর সাথে কাটলো, তাহলে এই প্রথম টার্ম থেকে আমরা কি পেলাম, 2 প্লাস এটা 9/4 মাইনাস 2/8। তো এটা ক্যালকুলেশন করব আমরা। দেখো এটা পুরোটার এলসিএম হচ্ছে যে 8, তাহলে এটা কত হবে উপরে 2, এখানে 16 হবে, 4 আর 2 হচ্ছে 8, 2 × 9 18 মাইনাস 2। তাহলে দেখো এখানে 16 16 দুগুণে 32, ওপরে 32 হবে এবং নিচে 8, তাহলে 4 8 32, 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ত্রিভুজের বাহুগুলিকে প্রতিনিধিত্ব করে না? কোন ত্রিভুজের যে কন্ডিশন বাহু দ্বারা, তো এখানের মধ্যে কোনটা ফলো করছে না সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমত কন্ডিশন কি সেটা আমাদেরকে জানতে হবে। কন্ডিশন কি, ত্রিভুজের দুটি বাহুর যোগফল, ধরো এ বি আর সি তিনটে বাহু, এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তবেই সেটা একটা ত্রিভুজ গঠন করবে। তো আমরা প্রথম কন্ডিশন দেখে নেব। দেখো 3 + 4 এটা কত হবে 7, 7 যেটা 5-এর থেকে বড়। এখানে দেখো 4 আর 7 11, 11 হচ্ছে যে 10-এর থেকে বড়, এটাও কন্ডিশন স্যাটিসফাইড করছে। ঠিক আছে, এটাও করছে। এটা দেখো 6 আর 3 হচ্ছে যে 9, 9 হচ্ছে যে 8-এর থেকে বড়, এটাও কন্ডিশন স্যাটিসফাইড। এটা দেখো 3 আর 2 হচ্ছে যে 3 আর 2 হচ্ছে 5, যেখানে 3 নম্বর বাহু থেকে ছোট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। পরবর্তী প্রশ্ন, একটি গাড়ি 35 কিমি/ঘন্টা বেগে 70 কিমি এবং পরবর্তী 120 কিমি 40 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, এর গড় গতি গণনা করো। তো এখানে গড় গতিবেগের ফর্মুলা আমাদের হচ্ছে যে, দেখো গড় গতিবেগ তো আমাদের এখানে গড় গতিবেগ বের করতে হবে। গড় গতি হচ্ছে যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টোটাল যে টাইম, মোট সময়। তো এখানে দেখো মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে যে 70 কিলোমিটার প্লাস 120 কিলোমিটার। এবার আমরা সময় বের করব। সময়ের ফর্মুলা কি, সময় হচ্ছে যে টাইম, তোমরা কি জানো যে ডি সমান এসটি। তো এখান থেকে টাইম সহজেই বের করতে পারবে। টাইম সমান হচ্ছে যে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে দেখো ডিস্টেন্স কি আছে, ডিস্টেন্স আছে প্রথম 70 কিলোমিটারের জন্য টাইম হবে 70/35 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 120 কিলোমিটার ডিভাইডেড বাই 40। তো দেখো এখানে 35 দুগুণে 70 এবং 40, 3 40 হয় 120। তো এখানে 70 আর 120 আর 70 অ্যাড করলে হয় 190, 190 ডিভাইডেড বাই 5। তো এখানে কাটাকাটি করলে 5 5 5 3 15 এবং দেখো 5 8 40। তো এখানে 38 কিলোমিটার/আওয়ার
সঠিক উত্তর হচ্ছে যে 38 কিমি পার ঘন্টা। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কিমায়া 350 পৃষ্ঠার একটি বই পড়েছে। সে 36% পৃষ্ঠা পড়ে শেষ করেছে। বইটি কত পৃষ্ঠা এখনো পড়তে বাকি আছে? তো এই ধরনের অঙ্ক দিলে আমরা ডাইরেক্ট করব। সেটা কিভাবে না, দেখো এখানে সে শেষ করেছে কত পার্সেন্টেজ, 36% সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এখানে টোটাল আমাদের কততে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়, 100%। ঠিক আছে, তো কত পার্সেন্টেজ সে এখনো শেষ করেনি সেটাই চেয়েছে, যে কতটা পরিমাণ পেজ সে এখনো বাকি করেছে। কিন্তু আমাদের এখানে কি বের করতে হবে, এখানে আমরা বের করব যে কত পার্সেন্টেজ সে শেষ করেনি। তো 36% যদি শেষ করে, এবং তাহলে শেষ করছে না কত, 100 থেকে 36 মাইনাস করলে 64% হচ্ছে যে সে এখনো শেষ করতে পারেনি। তো টোটাল পেজ কত ছিল, 350। 350-এর 64% আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, 350 ইন্টু 64 ডিভাইডেড বাই 100। তো 0 0 কাটলো, দেখো এখানে 5 দিয়ে ক্যান্সেল করব, 5 2 10, 5 7 35, 2 দিয়ে এখানে ক্যান্সেল আউট হবে, 2 3 6 আর 2 2 4 32। তো 7 ইন্টু 32, এটা ক্যালকুলেশন করলে 7 2 14, হাতে থাকলো 1, 21 আর 22, 224। এখানে সঠিক উত্তর হচ্ছে যে 224। 224 পৃষ্ঠা এখনো তার পড়তে বাকি রয়েছে। দুই ব্যক্তির বয়সের অনুপাত 3:4। যদি তাদের একজনের বয়স অন্যজনের চেয়ে 4 বছর বেশি হয়, তাহলে তাদের বয়সের যোগফল কত? তো এখান থেকে কি বুঝতে পারলে, দেখো এটাও সেই অনুপাতের অঙ্ক। তো অনুপাতের অঙ্কগুলো আমরা কিভাবে শর্টে করছি, তো দেখো দুই ব্যক্তির বয়সের অনুপাত হচ্ছে 3:4 এবং একজন অন্যজনের থেকে 4 বছর বেশি। তাহলে আমরা এখানে কি করব, যে তাদের বয়সের অনুপাত 3:4। আমাদের এখানে অনুপাতের কতটা বড় সেটা দেখব। দেখো অনুপাতের মধ্যে গ্যাপ হচ্ছে যে 1, 3 আর 4। তাহলে অ্যাকচুয়াল যে একজন অন্যজনের থেকে 4 বছর বড়, তাহলে এখানে অনুপাতে বড় হচ্ছে যে 1 বছর। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে যে 4 বছর। 4 বছর, 1 বছরের ভ্যালু 4 বছর। তাহলে দেখো তাদের বয়সের যোগফল কত, তাদের বয়স কত ছিল, এখানে 3 ইউনিট, এখানে 4 ইউনিট, টোটাল হচ্ছে যে 7 ইউনিট। তাই তো, টোটাল হচ্ছে যে 7 ইউনিট। টোটাল হচ্ছে যে 7 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 বছর, তাহলে 7 ইউনিটের ভ্যালু হবে 4 ইন্টু 7 ইজিক্যাল টু 4 7 28 বছর। 28 বছর হচ্ছে সঠিক উত্তর। তাদের বয়সের যোগফল হচ্ছে যে 28 বছর। আচ্ছা, এখানে অ্যান্সার মিলছে না। আচ্ছা, এখানে এই 3:4 ছিল, এটা 4 না, এটা 8 বছর। ঠিক আছে, এটা ইংলিশে লেখা আছে 8 বছর। তো 3:4, তাহলে 1 বছরের ভ্যালু হচ্ছে যে 8 বছর। তাহলে 7 বছরের ভ্যালু 8 ইন্টু 7, 7 8 56 বছর। 56 বছর এখানে সঠিক উত্তর। অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্র ABCD এর কর্ণগুলি ওতে মিলিত হয়। তাহলে আয়তক্ষেত্র আমাদের রাখতে হবে। দেখো আয়তক্ষেত্রের নাম দিচ্ছি ABCD এবং কর্ণগুলি মিলিত বিন্দু হচ্ছে যে O। যদি AO সমান 3Z প্লাস 1 এবং DO সমান হচ্ছে যে এত হয়, তাহলে Z এর মান নির্ণয় করো। তো আমরা যে আয়তক্ষেত্রর যে কর্ণগুলোর মিলিত বিন্দু, সেখান থেকে আমাদের দূরত্বগুলো কি জানি, যে প্রত্যেকটা সমান হয়। তো এখানে দেখো AO ইজিক্যাল টু হবে DO। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সমান হয়। তাহলে AO সমান হচ্ছে যে DO। তাহলে AO এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, 3Z
3z প্লাস 1 ইজ ইকুয়াল টু 2z প্লাস 3। তো এটা ক্যালকুলেশন করব। দেখো 3z, এখানে 2zটা বাঁদিকে নিয়ে এলে মাইনাস হয়, তো এখান থেকে z পড়ে থাকলো, আর এখানে 3 আছে, 1টাকে এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়, তো z সমান কি পেলাম, 2 পেলাম। তাহলে z এর মান কত, z এর মান হচ্ছে যে 2। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। 18 জন লোক 20 দিনে 12 মিটার লম্বা একটি রাস্তা খনন করতে পারে। 12 জন লোক 15 দিনে কত লম্বা একটি রাস্তা খনন করতে পারে? তো এক্ষেত্রে আমরা যে ফর্মুলা সেটা ইউজ করি আমরা, যেটা m1d1 বাই w1। ফর্মুলাটা হচ্ছে যে m1d1 বাই w1 ইকুয়াল টু হচ্ছে যে m2d2 বাই w2। তো m1 হচ্ছে যে 18 ইন্টু d1 হচ্ছে 20 ডিভাইডেড বাই কতটা কাজ হয়েছে, এখানে ওয়ার্ক হচ্ছে 12 মিটার একটা রাস্তা খনন করা হয়েছে, 12 ইজ ইকুয়াল টু m2 হচ্ছে যে 12 এবং ডে হচ্ছে 15 এবং ওয়ার্ক, এটাই আমাদেরকে বের করতে হবে, w2টা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 12 এখানে ক্যান্সেল হবে, 15 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 4 হয় 20, 4 এখানে 4 3 12, এখানে দেখো 3 3 6 18 এবং 3 2 হয় 6, 2 এখানে 6 হচ্ছে 12। তো w2 সমান আমরা কি পেলাম, 6। তো এই 12 জন লোক 15 দিনে একটা 6 মিটার লম্বা একটি রাস্তা খনন করতে পারে। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এটা খুবই সহজ। দেখো 1500-এর 20%, 20% কিভাবে লিখছি, 20/100। তো এখানে 00 ক্যান্সেল হলো, 15 ইন্টু 20 এখানে হবে 15 দুগুণে 30, 0 300। এখানে সঠিক উত্তর অপশন এ 300। পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন। সরল সুদে একটি পরিমাণ 4 বছরে এত টাকা হয় এবং 5 বছরে এত টাকা হয়, মূল পরিমাণ সমান কত? তো এখানে বলা হচ্ছে যে 4 বছরে সুদে আসলে এত টাকা হয় এবং 5 বছরে সুদে আসলে এত টাকা হয়, তাহলে ওই যে প্রিন্সিপাল সেটা কত? তো আমরা দেখব 4 বছরে 1120 টাকা হচ্ছে এবং 5 বছরে সেটা 5 বছরে কত হচ্ছে, 1200 টাকা। তো এই 1 বছরে কত ইন্টারেস্ট সেটা ডাইরেক্ট এখান থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব। দেখো 0 0 এখানে 8 ক্যান্সেল হলো, তাহলে 1 বছরের সুদ হচ্ছে যে 80 টাকা। তাহলে 4 বছরের সুদ আমরা পেয়ে যাব। 4 বছরের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, সেম থাকে, প্রত্যেক বছর যে সুদের পরিমাণ সেম থাকে। তো 1 বছরের সুদ হচ্ছে 80 টাকা, 4 বছরের জন্য সুদ হবে কত, 4টে 80 ইন্টু 4 সমান 4টে 32 এত টাকা। ঠিক আছে, তো দেখো 4 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে মূলধনের পরিমাণ কত, মানে প্রিন্সিপালের পরিমাণ। তো এখান থেকে মাইনাস করে দেবো আমরা, 1120 মাইনাস 320, 0 এখানে 0, 800 হবে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই অঙ্কগুলো আমরা এইভাবে শর্ট না মানে এই কনসেপ্টে করব। ঠিক আছে, প্রথম কি করছি আমরা, যে এখানে বলে দিয়েছে যে 4 বছরে এত টাকা সুদ হয়, এত টাকা সুদে আসলে এত টাকা হয় এবং 5 বছরে সুদে আসলে এত টাকা হয়। যে সুদে আসলে মানে 5 বছরে থেকে 4 বছর থেকে যখন 5 বছর গেলাম, এক্সট্রা কিসের জন্য এতটা বাড়লো, সুদের জন্য। তো 1 বছরের সুদ কি করে পাবো, 5 বছর থেকে 4 বছর থেকে 5 বছরে যাচ্ছি, মানে 1 বছরের জন্যই তো 1 বছরের সুদের জন্যই তো এতটা পরিমাণ বাড়ছে।
তো সেজন্য 1 বছরের সুদ হচ্ছে যে 80 টাকা। তাহলে সুদ প্রত্যেক বছর কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর 80 করে পড়বে। তাহলে 4 বছরের সুদ হচ্ছে যে 320 টাকা। এইটা 4 বছরে সুদে আসলে এই টাকাটা ছিল, তাহলে প্রিন্সিপাল এখান থেকে মাইনাস করতে হয়। ঠিক আছে, তো মূল যে সুদ লেগেছে সেটা আমরা এখান থেকে বাদ দিলাম, মানে 1120 থেকে বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরে এটাই হচ্ছে যে আসলে পরিমাণ। তো আজকের ক্লাস এই অবধি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।